বাবা আলম, কই তুই বাবা? একটু এদিকে আইতো বাবা। এই তো বাবা, কিছু বলবে? বাবা আলম, তোর লেখাপড়া তো 6 মাস আগেই শেষ হয়েছে বাবা। তা আমাদের অবস্থা তো তুই সবই জানিস। তোর চাকরির জন্য ওই সুধী মান্নানের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসলাম। তো ওই মান্নান টাকা দিতে না পারায় আমাদের একমাত্র চাষের জমিটুকু শেষ পর্যন্ত দখল করে নিল। আর তোর চাকরির জন্য যে টাকাটা দিলাম সেটাও আর ফিরে পেলাম না। আমি এমন হতভাগা বাবা যে তোর পোশাক আশাক সকাল্লার তো দূরের কথা, দুবেলা দুমুঠো ভাতও আমি তোর মুখে তুলে দিতে পারিনি বাবা। উল্টো তুই সারাদিন কত পরিশ্রম করিস শুধু দুবেলা দুমুঠো ভাতের জন্য বাবা। এজন্যই বলছি একটা চাকরির ব্যবস্থা কি করা যাচ্ছে না বাবা? বাবা, আমি বিএতেও ফার্স্ট ক্লাস পেয়েছি, আবার এমএতেও ফার্স্ট ক্লাস পেয়েছি, কিন্তু যেখানে চাকরির জন্য যাই সবাই বলে যে রেজাল্ট দিয়ে তো আর চাকরি হয় না, এই জন্য তদবির প্রয়োজন। তারপর 2 লাখ 3 লাখ টাকা চাই, কিভাবে দেব এত টাকা? চেষ্টা তো আর কম করলাম না বাবা, দেখি সামনে কি হয়। হায় কেমন বাবা আমি! তোকে কষ্ট করে লেখাপড়া তো করালাম, কিন্তু একটা চাকরির ব্যবস্থা আমি করে দিতে পারছি না, তার উপরে সংসার। বাবা, তুমি এত চিন্তা করো না তো, আল্লাহ ভরসা, একটা ব্যবস্থা ঠিকই হবে ইনশাল্লাহ। আর আমি তো আসি বাবা, আমি টিউশনি করছি, প্রয়োজনে আরও পরিশ্রম করব। তুমি এসব একদম ভেবো না তো বাবা। গত কয়েক বছর ধরে ফসল ভালো হচ্ছে না, মানুষের অভাব দিন দিন বেড়েই যাচ্ছে। কি আসে না কপালে তা আল্লাহই ভালো জানে। হ্যাঁ, তুই ঠিকই বলিস রে ভাই। আমি তো ভাবছি সামনের দিনে বাড়ির সবাইকে না খেয়েই মরা লাগবে। আচ্ছা, বাজারে এবার মান্নান সাহেবের কাছে গেলে কেমন হয়? শুনি তো ও নাকি মানুষকে টাকা পয়সা ধার দেয়। আরে ও তো সুদই মান না, টাকা পয়সা ধান চাল সব সুদির উপর দেয়। কি আর করা যাবে রে ভাই, খাইয়ে তো বাঁচতে হবে। আমার তো মনে হয় মান্নানের কাছে যাওয়া লাগবে, তাছাড়া উপায় নেই তো ভাই। ওয়ালাইকুম আসসালাম, তোমরা সবাই ভালো আছো? জি ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। দেখো, তোমাদের আজকে কিছু কথা বলবো। লেখাপড়া করে তো আইএ বিএ পাশ করা যায়, কিন্তু প্রকৃতি শিক্ষার অধিকাংশই সমাজ থেকে, পরিবেশ থেকে শিখতে হয়। আর এজন্য আমাদের জন্য আছে কোরআন ও হাদিস, যা প্রতিটি মানুষের জীবনের কোনটি করণীয় কোনটি বর্জনীয় এই হাদিস এবং কোরআনে দেওয়া আছে। তোমরা কি একবারও ভেবে দেখেছো তোমাদের মতো ছাত্ররাই নেশা করে দিনের পর দিন টাকা নষ্ট করছে, আর অপরদিকে ওই ছাত্রর পিতামাতা কত কষ্ট করে খেয়ে না খেয়ে তাদের লেখাপড়ার খরচ যোগাচ্ছে? এটা তো তোমাদের মতো ছাত্রদেরই ভাবা উচিত, আর এটাই তো প্রকৃত শিক্ষা। ও আচ্ছা, তোমাদের কি পড়া ছিল একটু বের করো তো।
আসসালামু আলাইকুম মহাজন সাহেব। এগুলো তো একটু ঝাড়তেও পারিস, কি অবস্থা করে রেখেছিস। আগের বাজারে এখনো ধরিস না, ধরাচ্ছি মহাজন সাহেব। এটা একটা কথা? হ্যাঁ, রাখ রাখ। আরে হাবিব, কাম ধান্দার কি খবর? সব ঠিকঠাক চলছে তো? শরীরটা খারাপ তো, তাই কদিন আসতে পারিনি। তা ব্যবসার কি খবর বল দিন একটু শুনি। মহাজন সাহেব তাহলে দেখছি। মন্ডলপাড়া 5,000 টাকা আর 10 কেজি চাল নিয়ে গেছে। ও সাত্তার, ওই যে আতর আলীর বাড়ির দক্ষিণে যে বাড়িটা, ওই সাত্তার নাকি রে? জি মহাজন, ওই যে ওই 7টা। ও আচ্ছা আচ্ছা। তা টাকা চাল দিছিস, ভালো কথা। তো দোকানের সিস্টেম নিয়ম কানুন সব মানিয়ে দিছিস তো? জি মহাজন সাহেব, ওটা আবার বলা লাগে নাকি? এতদিন আপনার সাথে থাকলাম আর এইটুকু যদি না বুঝি তাহলে কি হয়? ওই রাস্তার পাশে 7টারে যে 5 কাঠা জমি আছে, ও দলিল নিয়ে নিয়েছে আর 2টো টিপসই নিয়েছে। একদম পাকা ভক্ত কাজ করেছে হুজুর। আরে বাবা বা, আরে হাবিব, তুই তো ব্যবসা শিখে গেছিস রে। আয় আয় আয়, এদিকে আয় 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 আয়, বয় বয় বয়। আরে বাবা বা, তোকে দিয়েই তো হবে দেখছি। মহাজন সাহেব, এসব কাজ না আমার একদম ভালো লাগে না। আর মানুষের অভাবের সুযোগ নিয়ে মানুষকে ধোকা দেয়, একদম ঠিক না মহাজন সাহেব। এই চুপ। নীতি বাক্য, এইসব নীতি কথায় পেট ভরে রে। আরে শোন, দুনিয়াতে টাকাই আসল, যার টাকা আছে তার সব আছে। এই যে তুই ম্যাট্রিক পাস করি আমার এখানে কাজ করিস, আর আমি 3 ক্লাস লেখাপড়া করি, দেখ আমার কত টাকা। বুঝলি, টাকাই সব। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আসসালামু রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তুমি ভালো আছো তো বাবা আলম? জি চাচা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আচ্ছা বাবা, তুমি এত হাঁপাচ্ছ কেন? তো তোমার কোনো সমস্যা নাকি? চাচা, সকালে বিকালে আবার সন্ধ্যার পরেও আমি ছাত্রদের পড়াই। আবার কাজের ফাঁকে আমি আমার বাবার কাজেও সাহায্য করি। আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে আমার একটু বেশি পরিশ্রম হয়ে গেলেই আমার একটু শ্বাসকষ্ট হয়, মানে আমার এই নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় চাচা। তো শহরে গিয়ে ডাক্তার দেখাচ্ছ না কেন বাবা? চাচা, শহরে গিয়ে ডাক্তার দেখানো, পরীক্ষা করানো, আবার ওষুধ কিনা, এত টাকা কোথায় পাবো? তাহলে অন্তত একটা ইনহেলার কিনে তো কাছে রাখতে পারো বাবা। কখন কোথায় সমস্যা হয় বলা যায়? চাচা, একটা ইনহেলার কিনতে যে টাকা লাগে তা আমার পরিবারে 2 দিনের খাবার হয়ে যায়। তাছাড়া সংসারে যে অভাব, ইনহেলার কিনা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে।
সবই বুঝলাম বাবা, আল্লাহর উপর ভরসা রাখো বাবা, একদিন সবই হবে তোমার। আর হ্যাঁ, নিজের শরীরের প্রতি একটু খেয়াল রেখো বাবা। আচ্ছা চাচা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শালারা ধরাই খাই যায় নাকি? সারা জীবন মানুষের সাথে সিটাই তো কম করিনি। কত লোকের টাকা যে মাইরি খাইস তার তো হিসাব নেই। দেখি তো মনে হচ্ছে নিশ্চয় র্যাব বা ডিবির লোক হবে। আমার তো পালিত বানার হাত। চিন্তা পরে আগে পাহলা। এই যে কেসলু বস, বস আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছি। বস আপনিই তো আজ থেকে আমাদের আপনার সাথে থাকার কথা বলেছিলেন। আরে বেটা, আমি তো তোকে পরীক্ষা নিয়েছিলাম। ঠিক আছে, পরীক্ষায় পাস করছিস তোরা, তোরা তো পারবি, সমস্যা নেই। ঠিক আছে, খুশি হয়েছি আমি। বস, আপনাকে নার্ভাস মনে হচ্ছে। আরে বেটা, এই কেস লোক কখনো নার্ভাস হয় না রে? পুরিয়া কুষ্টিয়া যাওয়ার লোকে ঘোল খাইস কামিকে দাঁড়িয়ে। আরে কেস লো হবে নার্ভাস? মাথা ঠিক আছে তোকে? আরে হ্যাঁ, যাই হোক, কিছু কথা এখন বলবো আমি, খুব ভক্তি সহকারে শুনবি, ঠিক আছে? এদিক ওদিক হলে কিন্তু খবর আছে। আমি কিন্তু যেই রকম চকচকে দেখাচ্ছি, লোকটা কিন্তু চকচকে না রে, বেশ তেড়া, বুঝলি? যাই হোক, কান ফিলি শোন। গরম রে ভাই, জম্মের গরম পড়ছে। সেই গরম পড়ছে। কি ব্যাপার কেসল ভাই, তোমাকে অনেক ব্যস্ত দেখাচ্ছে? ব্যস্ত আর কি বলবো রে ভাই, এসপি স্যার কল দিস, সে বলতেছে যে এখন তার উপর রাত্রি ডিনার করা। কি ঝামেলা করতে ভাই। আবার ওইদিক ডিসি স্যার, তার ছেলের আজকে জন্মদিন রাত্রি, 3 দিন আগে দাওয়াত দিয়েছে, সেখানে যাওয়া লাগে। এখন এমন সম্পর্ক রে ভাই, যদি সেখানে না যায় তাহলে সম্পর্ক আর বাঁচে না, খুবই সমস্যা। তাহলে কি করা যাবে? পেঁচে পড়ছে এখন আমি কেসলু, দুশ্চিন্তাটা শেষ নেই ভাই। এত চা আবার ভালো লাগে না রে ভাই, খুবই সমস্যা। কেসলু ভাই, এই দুটোকে বডিগার্ড রাখছো মনে হচ্ছে। হ্যাঁ, আর কি বলবো রে ভাই, মন্ত্রী মহোদয় সে বলছে যে কেসলু তুই আমার ছোট ভাইয়ের মতন, বডিগার্ড তো রাখাই লাগবে। আমি বললাম যে মন্ত্রী মশাই এগুলো দরকার নাই, বডিগার্ড দিয়ে আমি কি করবো কান্ত ভাই? সে ভাইরে শোনে না, না চোড় বান্ধা, কি করা যাবি? মন্ত্রী বলি কথা, বডিগার্ড পাঠাইছে, যে না রাখি তাহলে কি মাইন্ড করতে পারে, এই জন্যই রাখতে বাধ্য হলো। দেখছে সকালবেলা বাড়িতে বাড়াচ্ছে, গেটের সামনে 2 জন খাড়া নেই। আমি তো কোথায় ভয়ই পাই গেছি কি নাকি, পরে দেখলাম যে আমার বডিগার্ড পাঠাইছে মন্ত্রী মহোদয়, তাই রেখে দিলাম। আর কি করা, কিছু করার তো আর নেই। এই করে পাউরি দিত খাই, বাইরে নাস্তা পানি করার সময়টাও পাচ্ছি না, এত ব্যস্ত।
এই কি রে মাথা ঠিক আছে তোর? আবার 14 বংশের মধ্যে আজ পর্যন্ত শুধু পাউরুটি খাইয়েছে? শুনিস কোনদিন না দেখিস তোরা? হ্যাঁ এমনি পাউরুটি খাওয়া যায় কদিন বাইরে? হ্যাঁ তার কি আসলো খাবি শুধু পাউরুটি? একটা কাজ কর, পাউরুটির সাথে ঠান্ডা পানি আন, পানি দিয়ে মারি যা। হ্যাঁ ঠিক আছে স্যার। পানিটা ধর। হ্যাঁ তা তোর কাছে বাকি কত আছে জানি? 1500 টাকা আছে। খরচা টাকা আমার কাছে থাকে না, বুঝতে পারলি? সবচেয়ে একটা কাজ কর, ওই টাকা তো এখন না, রাত্রি বাড়ি বুঝাই 2-5 লাগে নিয়ে আসিস। টাকা তো ব্যাপার না রে, আনা হয় না। তাই এখন 500 টাকা দিকে দিয়ে তো এক জায়গায় বাড়াতে হবে, মনে থাকে না কি মনে ভাই, টাকা আনতেই মনে থাকে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসি। হ্যাঁ তাহলে গেলাম ভাই, হ্যাঁ থাকো। যেমনি মশা তেমনি গরম, আর সহ্য হয় না। উদ্দুরু বাবা, সারাদিন তোমার সাথে তো কথা বলার সুযোগ হয় না। তোমার শরীরের অবস্থা কেমন এখন? হ্যাঁ রে, আমি তো ভালোই আছি। আচ্ছা বাবা, চলো আমরা খেয়ে নিই। না রে, আমার গলা দিয়ে আর খাবার নামতে চাই না। তুই আমার একমাত্র ছেলে, তোর এত পরিশ্রম আমার আর সহ্য হয় না বাবা। ও ওদিকে সুদে মান্নান আমাদের একমাত্র চাষের জমিটুকু নিয়ে নিল দখল করে। বাবা তুমি এত সব ভেবো না তো, আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের সাথে আছে। আরে হাবিব, জি মহাজন সাহেব। আমি তো হিসাব টিসাব সেই রকম বুঝি। তে মাসের হিসাবটা একটু কালি করে দেখ দিনে, লাভ হইতে কি আসলো কিনা। আচ্ছা দেখছি মহাজন সাহেব। টাকা রে টাকা, টাকা ছাড়াই মান্নানের বুকটা বড় ফাঁকা। আসসালামু আলাইকুম মাহাজন সাহেব। ওয়ালাইকুম। কি ব্যাপার আলতাফ ভাই যে, তা আমার এখানে কি মনে করি ভাই? আর মাহাজন সাহেব, খুবই বিপদে পড়ে আপনার কাছে আসছি। বিপদ? তা কি বিপদ বলে দেখি, একটু শুনি, কিছু করতে পারি কিনা দেখি। মাহাজন সাহেব, গত কয়েকদিন ধরে আমার ছোট ছেলেটা একেবারে অসুস্থ। তাছাড়াও আমার বাড়িতে চাল ডাল বলতে কিছুই নেই। তোদের কষ্টের কথা শুনলি আমার বড্ড কষ্ট হয় রে। তা বল তোর জন্য কি করতে পারি দেখি। ভাবলাম আপনি যদি 1000-10 টাকা ধার দিতেন, তাহলে আমার এই ছোট ছেলেটা আমি একটু শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করতাম, আর কিছু টাকা দিয়ে বাড়ি থেকে চাল ডাল কিনে আমরা কিছু খাওয়ার ব্যবস্থা করতাম। তা তো বুঝলাম। তোদের মতো বিপদে পড়া লোককে উপকার করার জন্যই তো আমি এখানে বসে আছি। হ্যাঁ, অনেকেই আমার সম্পর্কে অনেক কথাই বলে, কি আবার বলে আমি নাকি সুদি মান্নান। উতে আমার কিছু যায় আসে না, মানুষের উপকার করি, বিনিময়ে তারা আমাকে কিছু টাকা লাভ হিসেবে দেয়, এই তো। তাহলে এটাকে সুদ বলতে হবে কি করতি? কি রে হাবিব, তুই কি কইস? জি মহাজন সাহেব, ঠিকই তো বলেছেন। দয়া করে আমার উপকারটা করেন মাহাজন সাহেব। উপকার তো তোদের আমি সব সময় করতে চাই, তাই টাকা পয়সা লেনদেনের নিয়ম কানুন সব জানিস তো।
তা তোর ভিটে মাটি কিছু আছে তো? জমি বলতে আমার শুধুমাত্র ভিটে টুকি আছে মহাজন সাহেব। আসলে তোর অতটুকু ভিটিতে তো এতগুলো টাকা দেওয়া যায় না রে। তো কি করা, তোর বিপদ, কাছের লোক বলি কথা। হাবিব, তাহলে আলতাফার কাছ থেকে ওই দলিলটা নিয়ে 2টা টিপসই বসে নাও, নি 10,000 টাকা দিয়ে দাও। জি মহাজন সাহেব, আমি দেখছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা আলম, হঠাৎ আমার এখানে কি মনে করবো? মহাজন সাহেব, আমার বাবা আপনার কাছ থেকে অল্প কিছু টাকা নিয়েছিল, আর এর জন্য আমাদের চাষের একমাত্র জমিটা আপনি দখল করে নিয়েছেন। এটা কিন্তু ঠিক না চাচা। আমি ঠিকই কিন্তু আমার এই জমি একদিন উদ্ধার করে ছাড়বো। উপরে আল্লাহ আছে, অন্তত আল্লাহকে একটু ভয় করুন। তাহলে আসি চাচা, ভালো থেকেন। আরে যা যা, তোর মতো লোক কি করতে পারে আমার জানা আছে। বাবা, তুমি ওঠো তো, তোমার কাজ করে দিচ্ছি, একটু বিশ্রাম নাও। তুই সারাদিন এত পরিশ্রম করিস বাবা, আবার তুই এখানে কাজ করবি? যাও বাবা, সমস্যা নেই। বাবা, তোমাকে অত সব ভাবতে হবে না, আমি তো আছি। বাবা, এই কাজটা হয়ে গেছে, আর আমার টিউশনি করারও তো সময় হয়ে গেছে। তাহলে আজকে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা বাবা যা। আদি ভাই, এই আপনার কাজ হয়ে গেছে ভাই। কাজ কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, কাজ কমপ্লিট। কত টাকা লাগবে ভাই? আপনার বিল তো 50 টাকা হইল ভাই, একটু কমাই নেন। 50 টাকার আর কি কম টম নেব রে ভাই? নেন, কাজটা বেশি হলো না, 20 টাকা নেন। এ না, এত কম দিলে তো হয় না। আচ্ছা 10 টাকা দিয়ে দেবেন, 10 টাকা দিলে হবেন ভাই। টাকাটা খালি সেট করে দেবেন, না একটু পরে আসা লাগবে? এখনই হয়ে যাবে। আচ্ছা করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আল্লাহ রাখছে ভাই। দেখেন ভাই, কয়েকটা কথা বলি, বলেন। কিছু মনে করেন না। বলেন। আপনার মতো অনেকেই বিড়ি, সিগারেট বা অন্য অন্য কাজে বাজে টাকা নষ্ট করে। আর দেখেন ভাই, এই লোকটা যখন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, এই লোকটা যখন বিল চায় তখন আমরা সবাই কম দিই। এটা কিন্তু ঠিক না ভাই। শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক তার গায়ের ঘাম শুকানোর আগেই দিতে হবে। এটা কিন্তু আমাদের নবীজির হাদিস। হ্যাঁ ইমাম সাহেব, আমার ভুলটা আমি নিজেই বুঝতে পারছি।
ভাই আপনার বাকি বিলটা দিয়ে দিলাম, কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে, 10 টাকা কম দিছি তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা করেন। ভাই আমার এই সাইকেলটা একটু পরিষ্কার করে রাখেন, বিকেলে আমার ছেলে এসে নিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি গেলাম ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মিজান ভাই, তুমি কেমন আছো ভাই? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে ভালোই আছি ভাই। আমার তো ভাই ওই একটাই চিন্তা, আমার ওই আলোককে নিয়ে। ওর একটা চাকরি হলে আমি নিশ্চিন্ত হই। আল্লাহর উপর ভরসা রাখো ভাই। তোমার ছেলে আলম যেমন মেধাবী তেমন পরিশ্রমী, ওর একদিন ভালো চাকরি হবেই ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, তাই যেন ভাই, আর তোমার কথাই যেন সত্য হয় ভাই। আচ্ছা ভাই, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে ভাই। जी जी बिल्कुल काकू, बिल्कुल 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 जी। आपको टेंशन लेने की जरूरत नहीं है, मैं हूं ना, मैं देखूंगा। जी जी अच्छा, रखती हूँ, बाय। ঝামেলা আর ভালো লাগে না রে। কেন কি হয়েছে কেসলু ভাই? আর কি বলবো, কাকু, মুদি কাকু সে কল দিয়েছে, তার নাকি এখন এই 20 জন স্পেশাল অফিসার লাগবে। আমাকে দেখছে কেসলু, তুমি আমার নিজের লোক, যে এই 20টা লোক আমাকে বাইছি দাও। তাহলে এখন এই ঝামেলা করবে কিনা? দেশের লোকের চাকরি দিয়ে আমি সমর পাচ্ছি না, অনেক চাকরি হাত থেকে এড়িয়ে দিই। সে এই বাইরে যে এখন এটা কাজ করবে কিনা কদিন বাবু, একটু কথা হইলো। কি ব্যাপার কেসলো ভাই, ভারতের মোদি তোমার কাকু হয় নাকি? হ্যাঁ, কাকু বিল ডাকি আমি। মোদি কাকু বিল ডাকলে সে খুশি হয়, তা আমিও কাকু বিল ডাকি। একটা লোকের যদি কাকু বিল ডাকার কারণে সে খুশি হয়, তো আমার সমস্যা কোন জায়গায় রে ভাই? আর ভালো তো আমাকে বাসে, এটা সত্যি কথাই। দেখ তো কিটা কল দিল। ঢাকাইতে মেজর সাহেব ফোন দিছে। মেজর, আসসালামু আলাইকুম। জি স্যার, জি 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 স্যার। কয়টা লোক লাগবে? 20 জন? না না, আমি সব ঝামেলা হতে যাচ্ছি না স্যার, এগুলো খুব ঝামেলার কাজ স্যার, আমি এই ঝামেলা হলে নাই, চাকরি নেই, ভালো লাগে না। আপনি স্যার অন্য কোথাও একটু দেখেন, আমাকেই দেখা লাগবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, ধর। এসব ঝামেলা সহ্য হয় না ভাই। কি ব্যাপার কেসলু ভাই, কি হয়েছে? আর কি কবরে ভাই, এইসব টেনশনে আর ভালো লাগে না, এত ঝামেলা, এত চাপ। আমি একলা মানুষ, কয় দিক ঠেকাবো? ভাবছি মোবাইল টোবাইল সব বন্ধ করে ফেল থুই, একদম কানাডায় চলে যাবো। আসলে ঠিক কথা। কানাডায় থাকি, দেশে আর থাকবো না ভাই। দেশে থাকে গ্রামে থাকি, কোনো আসলে এখানে টেনশন পাইনি, ভালো লাগে না, কানাডায় চলে যাবো। কেন, কি ঝামেলা ভাই? আর কি বলবো রে ভাই, এসব আর ভালো লাগে না। মেজর সাহেব কল দিয়েছে সামনের সপ্তাহে, তার কম পক্ষে 5 জন লোক দেওয়া লাগে। এত করে বললো আমি সব ঝামেলা নেব না, কে শোনে কার কথা? 5 জন লোক তাকে এখন খুঁজে দেওয়াই লাগবে আমার। আমি সব ঝামেলা আসতে চাইনি, তারা শোনে না, কি করবে এখন? দেখি কি করা যায়। তা কেসলু ভাই, এতে রাগ করার কি আছে? তোমাকে হয়তো তাদের একটা কাজ হয়, এই জন্য তোমাকে বলে বা ফোন দেয়, এতে রাগ করার দরকার নাই। তা কেসলু ভাই বলছি, আমার ছোট ভাইয়ের ম্যাট্রিক পাস দিছে, তার কি একটা ব্যবস্থা করা যায়? আরে বেটা, চাকরি এই কেস হাতের ময়লা বেটা, ময়লা। এই 2 হাত দিয়ে যে কত লোকে চাকরি দিছি আমি গুনি শেষ করতে পারবো না। আমার হিসাবে নাই আসলে, সত্যি কথা বলছি। তো এখন এই চাকরি বাকরিতে কোনো ঘটনা না। এই যে গত মাঠে ভাই, পুরা দোয়া দিয়ে, আমলা দিয়ে আর কুষ্টিয়া শহর দিয়ে প্রায় 22 জনের চাকরি দিয়েছি এই হাত দি। বস, গত মাঠে আপনি 28টা দিছেন, পরে এবার 6টা দিলেন। এই যে ও দেখেছিস, কত লোকে যে চাকরি দিয়ে মনেই থাকে না, মাথায় রাখবো কি করে? আসলে চাকরি তো আর কম দেওয়া হইলে এই বয়সে। তা ছোট ভাই চাকরি দেবো, সে তো ভালো কথা। টাকা পয়সার ব্যবস্থা করতে পারবি তো? বুঝিস তো, টাকা ছাড়াতে তুই কিছু হয় না রে।
নিজের লোক 2 টাকা কমই নিব, বেশি নেব না। এই বিশ্বাস রাখতে পারিস আমার উপর? হ্যাঁ ভাই, টাকা জোগাড় হয়ে যাবে না। তা এত কি ভাবছো কেসলু ভাই? ভাবছি রে, সব ঝামেলার কাজ তো, করবো কিনা সেটাই ভাবছি। এত ঝামেলা, আমার তো ঝামেলা টামেলা টানতে ভালো লাগে, সত্যি কথা বলতে। সেই জন্যই ভাবছি কাজটা হাতে নেবো কিনা। দেখো কেসলু ভাই, আমার ছোট ভাই চাকরির ব্যবস্থা তোমাকে যে করি হোক করে দেওয়াই লাগবে। ঠিক আছে, তোরা নিজের লোক, বাড়ির পাশের কি আর করা ধরে, গ্রামের লোক হলে যা হয় ঝামেলা একটা। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? এই শোন, ওই দোকানে 120 টাকা বিল আছে, যার সময় দিয়ে যাস, ঠিক আছে? এই সকালে যাই। কেসলু ভাই, কেসলু ভাই, ও কেসলু ভাই, কি হলো ভাই? আমার এই ছোট ভাই ম্যাট্রিক পাস করে দিছে, তার একটা চাকরির ব্যবস্থা করা যায় না? চাকরির ব্যবস্থা তো করাই যায়, নিজের লোক তোরা, কত লোকেই তো উপকার করলাম, তোকেটাও করবো না। বুঝলি, টাকা পয়সার ব্যবস্থা আছে তো? আছে, পারবে কিছু করা পারবো অনেক। তাহলে ওই সমস্যা নিয়ে টাকাটুকে নিয়ে সন্ধ্যার পরে বাড়ি পর চলে যাস, ঠিক আছে? আর সেটা সাথে নিয়ে আনিস, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল। তাহলে আজ এ পর্যন্তই, আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে। ভাই আমাদের গত মাসের বেতনটা। ও আচ্ছা, আজকে একটা ইনহেলার কিনতেই হবে, দিন দিন শ্বাসকষ্টটাও বেড়ে যাচ্ছে। ওহো, ওইদিকে তো বাড়িতে চাল ডাল তেলও ফুরাই গেছে, আজকে তো এসব কিনতেই হবে। দেখি তো একটু হিসাব করে। উফ, এখানে তো 400 টাকা, 10 কেজি চাউল 200 টাকা, ডাউল 120 টাকা, আর তেল মোট 410। ইনহেলার কিনা তো হলো না। ভাই কি হলো, কি হলো, কি হলো ভাই? আরে হাবিব, জি মহাজন সাহেব। তোকে যে কলাম পানটা ভালো করে সাজা, এ কি করলি বল? পানে এত পানেতে চুনটুন কিচ্ছু না, গাল পুড়ে একে ধুম হয়ে গেল। কি বলছেন মহাজন সাহেব, আমি যে পানি এত করে চুন দিলাম তা হয়নি। এই নিন মহাজন সাহেব, এই যে আপনার চুন। এটা যদি আগেতে দিদিস তাহলে তো আমার গালের এই হাল হয় না, তাই না? ও হইল মনে হচ্ছে। আরে এই মান্নানের এইটুকু শুনি হয় রে, দে কটুটা দিয়ে দেখিনি। শুনু তো শ্বাসের দিক রে, এইটুকু হবেন তো রে। এই তো এবারকার সেই শান্তিটা মনে হচ্ছে। মহাজন সাহেব, আমি তো বড় আশা নিয়ে আপনার কাছে আইছি। এই মান্নানের কাছে সবাই আশা নিয়ে আসে রে। এই মান্নান কাউকে খালি হাতে ফেরায় না। তবে বল দেখি তোর কি উপকারে মান্নান আসতে পারে? মহাজন সাহেব, যদি 10 কেজি চাল দিতেন
খালি বাড়ির আমরা সবাই মিলে খাই বাঁচতাম। দেখ ভাই, তোকে এসব কষ্টের কথা শুনলে আমারও কষ্ট লাগে। কে রে হাবিব, তুই কিছু বলছিস না কে রে? হ্যাঁ তাই তো, মহাজন সাহেব একদম ঠিক কথাই তো বলিছে। আমার মহাজন সাহেবের মন একদম সাগরের মতন বড়, কারণ কষ্ট হয় মহাজন সাহেব একদম সহ্যই করতে পারে। তাহলে মহাজন সাহেব 10টা চাল কি আমি পাচ্ছি? আরে 10 কেন? আরে হাবিব, ভাগে 15 চাল দিয়ে দাও। ওহ, তোদের কথা ভাবলে আমার বুকটা ফেটে যায় রে। তোদের কথা ভাবলে আমার আর কিচ্ছু ভালো লাগে না। আরে শোন, বুঝিস তো, এটা তো আমার একটা ব্যবসা। আরে ব্যবসাতে একটা নিয়ম কানুন বলে কিছু আছে নাকি? জি মহাজন। সেটা তো আমার করতেই হবে। জি। তা তোর জমি জমা কিছু আছে রে? জমি বলতে ইসের বাড়ির বাজারে 7 শতক জমি আছে, ওইটুকু আমার সম্বল মহাজন সাহেব। তবে শোন, এই মান্নান কাকে ঠকাতে জানে না রে। এই মান্নান কাকে ঠকায় না। হ্যাঁ রে শোন, কালকে দলিলটা নিয়ে আসিস, 2টা টিপসই দিয়ে আরও 15 কেজি চাল নিয়ে যাস। হাবিব, ভাইকে এখন 15 চাল ফের দিয়ে দে। এই চাচা এদিকে আসেন, আপনি চাল নিয়ে যান। কত বলি, তুই এত পরিশ্রম করিস না। দরকার হয় না হলে আমরা একবেলা না খেয়ে থাকবো। এত পরিশ্রম করিস না বাবা। কে শোনে কার কথা? তোর এত কষ্ট আমি যে সহ্য করতে পারি না রে বাবা। তুই বুঝিস না কেন রে বাবা? বাবা, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো তো, এজন্য তোমার এত মনে হয়। আমার তো পরিশ্রম করতে ভালোই লাগে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মিজান ভালো আছেন তো? আছি আল্লাহর রহমতে একরকম। ভালো, কেমন আছো এখন? হ্যাঁ চাচা, এখন একটু ভালো আছি। তো তোমরা বাপ বেটা কি গল্প করছো মিজান ভাই? আর বলেন না চাচা, বাবা আজকাল আমাকে নিয়ে বেশি চিন্তা করে। দুশ্চিন্তা না রে বাবা, যেদিন আমার মতন বাবা হবি সেদিন বুঝবি সন্তানের কিছু হলে বাবার কেমন লাগে। মিজান ভাই, তোমার চিন্তা করাটা খুবই স্বাভাবিক। তবে মিজান ভাই, আমাদের ওই সৃষ্টিকর্তা মহান স্রষ্টা ওই আল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই ঠিক করে দিয়েছেন আমরা কখন কি খাবো। তাই আমরা রিজিক সন্ধান করব, কিন্তু রিজিক নিয়ে দুশ্চিন্তা করব না। মিজান ভাই, আমি তো বলি আপনার ছেলে আলম চরিত্রবান, মেধাবী, পরিশ্রমী, ওকে নিয়েও তো দুশ্চিন্তা করবেন না। ইনশাল্লাহ আল্লাহ ওর একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিবে। হ্যাঁ ভাই, তোমার মুখের কথা শুনলে আমি একটু আশ্বাস পাই, আমার চিন্তাগুলো দূর হয়ে যায়। চাচা, এই গ্রামে শুধু আপনি আমাদের একটু খোঁজ খবর রাখেন। বাবা আলম, আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারি না, শুধুমাত্র একটু খোঁজ খবর রাখি। আচ্ছা ভাই, তাহলে আমি এখন আসি, নামাজের সময় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে কেসলু ভাই, চলে আসলাম। চলে আসছি, ভালো করছি ভাই, কথা বলি একটু। কি ব্যাপার কেসলু ভাই, হঠাৎ দেখছি আরবি গান শুনতে লাগছো, বিষয়টা বুঝলাম না তো। ওই ভাবতেছি সৌদি আরব যাবো, কয়দিন ভালো লাগে না দেশে থাকতে, এসব গ্রামে ট্রামে আমার পোষায় না আসলে। সৌদি আরব চলে যাবো মনে করছি।
সৌদি যাবা? সেদিন শুনলাম কানাডা যাবা, আজকে বলছি সৌদি যাবা, বিষয়টা তো বুঝতে পারলাম না, একটু খুলে বলতি। আরে বেটা, আমার কাছে সৌদি আরবে আর কানাডায় কি, সব তো ডাল ভাত, যখন মন তখন যেখানে যেতে পারে। আমি এই মনে কর তুই এই যে ঘেঁষাং করে বাড়ি মাঝে ঢুকি বলি, তো বিদেশটা আমার কাছে এরকম, যখন মন তখন যেখানে যে কোনো দেশে ঘষাঙ্কে ঢুকে যাবো, বুঝতে পারলি? ব্যাপার নেই সব আমার, এসব আমি ভাবিনি। হতেও পারে, তোমার যে পাওয়ার। কি রে হতেই পারে? কি রে এই কেস তো ব্যাপারে হতেই পারে? কি রে কেস তুই যখন যেটা বলবি সেটা হবি। হে যে দেশে মন সে দেশে যাবি, কেস সম্পর্কে ধারণা আছে? হতেই পারে মানে তো সব কথাবার্তা ঠিক করে আজ পর্যন্ত বলা শিখলি নি। যাই হোক, টাকা কত আনিস রে? 3 লাখ আনছি, কিছু হবে না? মাথা খারাপ লাগে তোর কি? আরে 3 লাখ টাকায় সরকারি চাকরি বলি কথা, 3 লাখ টাকায় সরকারি চাকরি হয়? এই সময় হয়? এই সময় 3 লাখে তো হবে না ভাই, আমি তো পাইবো না। বস পোড়া হইতে 2 জন আর আমলারে 2 জন বারবার কল দিচ্ছে, ওরা 7 লাখে দিতে যাচ্ছে। দেখেছিস, বাইরের লোক আমাকে বিশ্বাস করে রে ভাই, তোরা গ্রামের লোক আমাকে বিশ্বাস করিস নি? হ্যাঁ, তোকে অল্প টাকায় কাজ যাবে হাতে রেখে তোকে কপাল রে। বাইরে থেকে কত লাখ লাখ টাকার আসে, তো আমি তাকে নিচ্ছি তোকের মুখ পান থাকা, আর তোরাই আমাকে আজ পর্যন্ত বিশ্বাস করি। কি বলবো, তোর কথা কিছু ভুলার নেই। তোকের ভাই চাকরি করা লাগবে। আমি একটা কথা বলি ভাই, শোন, আমার কিন্তু চাকরির জন্য আশা লাগবে। অন্য জায়গায় যাই, অন্য জায়গায় যাই চেষ্টা করি, আমি তোর কাজ দিতে পারবো, বুঝতে পারলি? ভাই ভাই আসলে আমাদের ভুলে গেছে, আমি তো গ্রামের মানুষ, অত কিছু বুঝিনি, 5 লাখই দিচ্ছি। 5 লাখ কি আর করা যাবে? দে 5 লাখই দে। তোর জন্য দোকানে এসপিডি স্যার একটু হাত মার ধরবো, তোকে যদি মাঝে একটু হাতই ধরলাম, ছোট হওয়া লাগবে না আমার একটু আর কি। আর ব্যাপার না, যা তোর নিজের হাত কি রে, তোর মাথা ঠিক আছে? তুই আমার কেস হাতের বুট টাকা দিয়েছিস, কোনো শালা বলতে পারিনি কেস, কারণ ঘুষির টাকা হাত দিয়েছে, হাতে কেটিস, পকেটে ঢুকাইস, কোনো শালা করতে পারবি না এই টাকা। আমার 14 বংশে হলো ঘুষির টাকা হাতে করিনি, আর তুই আমার হাতের উপর ঘুষির টাকা দিছিস। কি বলবো রে? এটা রুমাল খেলতে আসলে লোকের জন্যই দে, এবার দে। আরে বাড়ি যা, বাড়ি যাই, যাওয়ার সময় 5 টাকা সরষের তেল কিনবে কি 2 ভাই নাকে দিই, আর আমি ঘুমাকে যা, টেনশন করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কেস তোর কাছে এসে চাকরি চিন্তা কর, কি বলবে গিরে সব ধরবে, পরে গুনি নিশ্চয়ই সাথ মেরে। হ্যাঁ ঠিক আছে, কিনি কি গেছিল ভাই, কেমন আছো? হ্যাঁ ভালো আছে, ভালো আছে। হ্যাঁ ভাই বস। তো যাই হোক, এখন ওই তোমার সে ভাই দেখতে আমি দেখলাম তো ডিফেক্টরি পাই, দেখলাম পাটা একটু বেঁকা, সমস্যা হয়ে যাবে না। এখন এই কী করা, ওই মেডিকেলে করতে গেলে পরে একটু ঘুষ টুস দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নিজের লোক দেখুন, আমি ও ঠিকঠাক করে নেব, কোনো সমস্যা নেই। যদি কিছু বেশিও লাগে দেখা যায় পকেটটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। টাকাটা আচ্ছা ঠিক আছে, তাহলে তুই হল চালাই নিও একটা, কি করা যাবে। টাকাটা কত? 5 লাখ নেই না, 5 লাখ না। আচ্ছা 5 লাখ। সত্যি কথা বলতে গেলে 5 লাখে এই যুগে চাকরি হয় না, ঠিক আছে, গ্রামের লোক, তাই এখন কি করে উপকার একটু করতে পারলি করলাম না, কি কইস রে? জি বস। হ্যাঁ এই জন্যই আসলে 5 লাখে কিন্তু চাকরি হয় না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করার দরকার নেই, টাকা যা করে আমি হাতে পেয়েছি, কাজ হয়ে গিয়েছে, ঠিক আছে, বাড়ি যা, বাড়ি যা আরামের সাথে, সমস্যা নেই। ওই মিষ্টি যাওয়ার সময় 2 কেজি মিষ্টি কিনে মানুষকে খাওয়া দেবো, চাকরি হয়ে গিয়ে টেনশন করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তাহলে যাই, তাহলে আসি। হ্যাঁ চিন্তা। আচ্ছা ঠিক আছে। আরে হাবিব, আরে দেখ আয়, দিন তাড়াতাড়ি আয়। জি মহাজন সাহেব। গ্রামের ভিতরে লোকজনের মাঝখানে যে টাকা পয়সাগুলো ছাড়া আছে, এ তো আবার ফের টাকা আদায়ের সময় হয়ে আসবে, খাতাপত্রটা একটু দেখ দিন, দেখি কার কাজ কত কি কতদিন হইল। মহাজন সাহেব, আলতাফ যে টাকা নিস তা তো 3 মাস 15 দিন হয়ে গেছে মহাজন সাহেব। আরে বলিস কি রে? আমি যে আলতাফকে বেশি করে 10 দিন সময় দিয়ে আসলাম, আর ওই লাভের টাকা বাবদ ওর যে মান্যদের খাসিটা নিয়ে আসলাম, তা বাদেও তো 15 দিন হয়ে গেল রে, এখনো সেটাকে দিইনি। তাহলে আজ এখনই আলতাফের বাড়ি যেতে হবে,
না ওর বাড়ি দখল করবো। খাতাপত্র বন্ধ কর। মহাজন সাহেব তাহলে চলেন এখনই যাই। আলতাফ, কোথায় রে তুই? এদিকে আয়। ভালো খারাপ পরে, আগে টাকা বের কর। মহাজন সাহেব, টাকার জোগাড় করতে পারিনি মহাজন সাহেব। টাকা নেই, ঠিক আছে, আমার নিয়ম কানুন তো সব জানিস। আজ থেকে এই ভিটি মাটি বাড়ি সহ সব আমার, বুঝতে পারলি? মহাজন সাহেব, আপনি আমার এই ভিটা বাড়ি সব সহকারে নিয়ে নিলে আমাদের ছেলে মেয়ে নিয়ে যে রাস্তায় বাস করতে হবে, আমাদের দয়া করেন মহাজন। না না না, এইসব দয়া মায়ে মান্নানের কাছে কোনো স্থান নেই। আজকে বিকালের মধ্যে এই বাড়ি খালি করবি। এ হাবিব চল। আচ্ছা তাহলে আজ এখানেই শেষ করছি। এ রাজন, তুমি তো কালকে আলমডাঙ্গায় যাবে, তাহলে তুমি আমার এই অ্যাপ্লিকেশনটা কুরিয়ার করে দিও। আচ্ছা ভাই। আচ্ছা ওকে। হে আল্লাহ, এবারে চাকরিটা যেন আমার হয়ে যায়। তুমি আমার সহায় থেকো আল্লাহ, যাতে আমার দুঃখী বাবাটাকে একটু ভালো রাখতে পারি। এবারে চাকরিটা হলে বয়স্ক বাবাকে আর কোনো কাজ করতে দেবো না। হে রহমানির রহিম, তুমি সহায় থেকো। দুই দিন কো দুনিয়া টাকা পয়সার জন্য একবারও ভাবে না এখনই মেডিকেল কবরে থাকতে হবে। এই যে আমাকে সুদি মানান, মানুষের বিপদ আপদের সুযোগ নিয়ে মানুষের সম্পত্তি দখল করে নেয়। আরে ভাই, মানুষের সম্পত্তি কি তুই কবরে নিয়ে যেতে পারবি? আরে আর ওই যে কেস লুসিটার আছে না, ওর কথা বাদ দিচ্ছিস কে? সেই চাকরি দেবে বলে কবে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে আমার ছোট ভাই চাকরি দেওয়ার জন্য, কিন্তু আজও চাকরি দিতে পারেনি, টাকাও ফেরত দিচ্ছে না। আবার শুনছি মানুষের কাছ থেকে গরু কিনছে, টাকা দিবেন তো মানুষই গো। খেতে পারি না। কি বললে তুই? একটু আগে 2 কেজি চালির ভাত একা সাটা আলি, আর তুই এই কথা বলছিস মানে? থাম তোরা, থাম, বুঝতে পারি ঘটনা। 2 কেজি ধানি একলা একা জিনিস একদম আমার সামনে, তাও খাতি পাচ্ছে না। কি বলার দরকার? তোর মুখে যদি আল্লাহ কোনদিন রুচি না দেয়, তোর মুখে যদি রুচি আসে না, তা আমাকে না খাই মাওয়া লাগবি রে। চল, যত সব কথা বলতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেসলো? জি ভাই। তোমার নামে কী সব শুনছি গ্রামের ভিতরে, চাকরি দেওয়ার নাম করে নাকি টাকা নিয়ে আর চাকরি দিচ্ছ না, এটা কি ঠিক? আর ভাই কি বলবো, গ্রামে মানুষের তো খাই দেয় কাজ কাম নেই, এগেরে কাজ খালি মানুষের বদনাম করা। আমরা বংশ পরম্পরা জমি বিক্রি করি, ভিটি বিক্রি করে খাই আসি, আমার বাপ দাদাও তাই করি। আর মানুষের কাছ থেকে কোন দিকে টাকা নিয়ে যাবো? কেউ বলতে পারে কারো কাছে হাত পাই টাকা নিয়েছে, আমরা কারো কাছে টাকা চাইছি? এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। আমার নয় বদনাম করার জন্য গ্রামের কিছু কিছু লোক উঠি পড়ে লাগবে ইমাম সাহেব, তারা এই কাজগুলো করছে। আচ্ছা শোনো কেসলো ভাই, মানুষের সাথে প্রতারণা, ধোকাবাজ দেওয়া, এগুলো কিন্তু মারাত্মক গুনার কাজ। আল্লাহ এর শাস্তি দুনিয়া এবং পরকাল 2 জায়গাতেই দিবে। এসব করা কিন্তু ঠিক না ভাই। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে ভাই। আচ্ছা তুমি সে আসে। বুঝতে পারলাম না কোন শালা এই কাজটা করল। ইমাম সাহেবের কানে কথাটা বুঝলো কোন শালা? হ্যাঁ, আমার নামে উল্টি পাল্টা কথাবার্তা, কি কেমন লাগে কত তালি কাজ। সে শালা যদি হাতের কাজ পাতাম রে, কাঁচা কোন যদি পাশার উপরে সপাং সপাংকে ঝাড়তাম। হ্যাঁ, মেজাজটা গরম হয়ে গেল। ঠিক আছে, চ দেখ বের করতে ফিরি। কি এত বড় ক্ষমতা, উল্টি পাল্টা কথা বলে।
ভালো তো ভাই কি অবস্থা? এরকম সিটারি মানুষ মানুষের কাছে কেউ করে, চাকরি দেবার কথা বলে আর কোনো খবর নেই। এই কথা হুশ করে কইস তুই কি গাঁজা মাজা খাইছিস দেখি দেখি? হ্যাঁ শালা কি জামানা আসলে সব মানি লোকের মান থাকছে না কো, মানি লোক তো মান সম্মানিত ঘুরতেই পারছে না যে অবস্থা দেখছি। উল্টো পাল্টা কথা বলে যত সব এদের কাজ করে আমার ভাইরে ভুল হয়ে গিয়েছে। আরে তোকে দেখেই মনে হচ্ছে আমার ইজ্জত সম্মানিত তাইরি বিলি না মানির জন্য এখানে সাজিয়ে গিয়ে বসে রয়েছে। যত সব উল্টো পাল্টা কথাবার্তা, মেজাজটা খারাপ হয়ে গিয়ে এমনি নাকি? কেসলু ও তো ঠিকই বলছে, তুমি আমাদের কাছ থেকে টাকা সিটারি করনি। মেজাজটা কেমন খারাপ হবে না? তুমি চুপ মারো হে। আমার সম্পর্কে এই কেস তোর সম্পর্কে ধারণা আছে তোকে? হ্যাঁ, এই চাকরির জন্যই ওই পুরা দেওয়াইতি আমলা আইতি তারপর কুষ্টি আইতি এক একজন 7 লাখ 8 লাখ টাকা হাতে মধ্যে জোর করে কুষ্টি দিচ্ছিল। সেই টাকা আমি নিয়ে নিই। গ্রামের লোক ভাবি উপরে গেলে তো গেরি করি, তোকে 4 লাখ 5 লাখ চাকরি দেওয়ার জন্য সেই টাকা আমি হাতে দিয়েছি। আরে কয় টাকা দিস তোরা? হ্যাঁ, আমার কয় টাকা দিস তোরা? হ্যাঁ, সারাদিনে যে এসপি ডিসি এই যে সারদের সাথে ঘুরতে গেলি কত টাকা খরচ হয় তুই জানিস? এসব টাকা তোকে চাইছি কোনদিন আমি? সেই টাকাগুলো আমি পকেট থেকে খরচ করি। শালার বাপের জমি বিক্রি করে টাকা খরচ করি, তাও তোর কাছে দাম পেলাম না আমি, সেটা সেজে গেলাম আজকে। এই বিশ্বাসে তোরা কাজ করতেছে আমার কাছে। আর এই তোকে চাকরি কোনো দায়িত্ব আমি আর নেব না, চাকরি দেওয়া দূরের কথা। তারপরেও তোরা গ্রামের লোক, নিজের লোক, এই কথা ভাবি ওই 8 লাখ 10 টাকা ফেলতে তোকে 2-1 টাকা চাকরি দেওয়ার আমি রাজি হয়েছি। তোকে জন্য এত পরিশ্রম করি আমি, এত বড় রিস্ক নিই, আর তোরা এত বড় কথা বললে আমাকে। এই টাকা করে এখনই ব্যাগ চেক বই বের কর, এখনই তোকে চেকের টাকা শোধ দেবো আমি। যাই টাকা নিয়ে নিস কালকে ব্যাংকে। কেসল ভাই, ভুল আমাদের হয়েছে, তুমি চাকরির ব্যবস্থা করো, টাকা যদি লাগে টাকা আমরা আরও দেবো। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে, ভুল ভ্রান্তি এখন তোরা গ্রামের লোক মাইরও নিয়ে লাগবে। ঠিক আছে, যা, কিছু মনে করলাম না। তাহলে চাকরি লাগবে নাকি? চাকরি লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যাটা ই করিস ওই দোকানে এটা মারুফ কই রে, বাকি কত দোকানে? 1500 টাকা দিয়ে দিস। ঠিক আছে, আমি গেলাম, আমার ঘরে কালকে স্পেশাল কাজ যাওয়া লাগবে, সকাল সকাল রেডি হওয়ার ব্যাপার আছে না, গেলাম আমি। আচ্ছা যাও ভাই, থাকো তাহলে। হ্যাঁ যাও যাও। বাবা, আমি গত মাসে এসআই পরীক্ষাতে দরখাস্ত করেছিলাম, আর আমার লিখিত পরীক্ষাও খুব ভালো হয়েছে। তো আগামীকাল তার চূড়ান্ত রেজাল্ট। বাবা, তুমি একটু দোয়া করো যাতে এবার আমার চাকরিটা হয়ে যায়। হ্যাঁ বাবা, আমি সব সময় তোর জন্য প্রাণ খুলে দোয়া করি বাবা, তোর যেন চাকরিটা হয়। বাবা, তাহলে আমি তো টিউশনিতে যাই। আচ্ছা ঠিক আছে বাবা, যা। মাঝে মধ্যে বুকের ভিতর কেমন যেন ব্যথা করে ওঠে, না জানি কখন কি ঘটে। ও রহমানুর রাহিম, তুমি আমার ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করে দিও আল্লাহ। তুমি ওর দিকে একটু তাকাইও আল্লাহ। ও রহমানুর রাহিম, তুমি একটু তাকাইও, তুমি একটু হিললে হে রহমানুর রাহিম। এই কি হয়েছে, এখানে তো কান্নাকাটি হচ্ছে? এই হাবিব, মান্নান ভাই কি হয়েছে রে, কান্নাকাটি করছে এত? দুঃখের কথা কি আর বলবো আপনাদের, মহাজন সাহেব বেশ কয়েকদিন অসুস্থ ছিল। মহাজন সাহেব শহরে গিয়ে কালকে ডাক্তার দেখাইছিল। ডাক্তার পরীক্ষা করে রিপোর্ট দেখে বলেছে মহাজন সাহেবের ক্যান্সার হয়েছে, আর নাকি কিছুই করার নাই। কথাটা শুনে বড়ই দুঃখ পেলাম। আচ্ছা, আপনারা আমার মহাজন সাহেবের জন্য একটু দোয়া করবেন। আচ্ছা তাহলে আমরা আসি। হাবিব, আজ আমার এত টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি
কিছু তো আমি সাথে করে নিয়ে যেতে পারবো না। কি হলো, সবই শেষ হয়ে গেল, কিছুই করতে পারলাম না। সব কিছু ফেলে আমাকে ওই অন্ধকার কবরে থাকতে হবে রে হাবিব। হাবিব, আমার আর কিছুই থাকলো না রে ভাই, আমি শেষ হয়ে গেলাম হাবিব। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা, কেন বাঁধো দালান ঘরে মোনামা, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘর। আরে সকালে যে 10টা গরু ঢাকায় পাঠালাম, তো গরুগুলো ঠিকঠাক ঢাকায় পুষালি করে সেই খোঁজ খবর কি নিছিস? আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে গরু কিনে জানি, ঠিকই খোঁজ লাগা, তাড়াতাড়ি খোঁজ লাগা, টেনশনে মাথা খারাপ। হ্যালো, কি বললি? ও বস, সর্বনাশ হয়ে গেছে বস। কি হয়েছে? কি আপনার যে 10টা গরু গেছিল ট্রাক সহ পানিতে পড়ে গেছে। কি বলছিস রে? তাই তো বললো। ভালো করে শুনেছিস তুই? জি বস, ও কোনো মতে বেঁচে গেছে। আমি তো ফতুর হয়ে গেলাম রে, আমার সারা জীবনের ইনকাম যা জমাইছিলাম সব দিয়ে ওই গরুগুলো কিনেছি। টেনশন করেন না বস। এখন তো রাস্তায় দিয়ে আমাকে দাঁড়াতে হবে রে, আমি তো শেষ। মাথার মধ্যে ঘুরছে রে, একটু ধর আমাকে, ধর এ ধর আমাকে, মাথার মধ্যে ঘুরছে আমার। আরে আমার এতক্ষণ টাকা দিলে আমি গরুগুলো কিনলাম, এখন আমি কি করবো না? মানুষের টাকা দিয়ে এতগুলো গরু কিনলাম আমি, মানুষের টাকা কমতি দেবো না আমি? আমার তো টাকা গেল, এই মানুষের টাকাগুলো সব হারাই ফেললাম আমি। শেষ রে শেষ, মানুষ আমার টানি ছিঁড়ে ফেলবেন রে, আমি টাকা পাবো করে অত টাকা। টেনশন করেন না বস। রে তোমরা হঠাৎ এখানে, তোমাদের এত দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে কিসের জন্য? তোমাদের কোনো সমস্যা? দুঃখের কথা কি আর বলবো ভাই, গত 1 মাস ধরে শরীরটা ভালো যাচ্ছে না।
শহরে ডাক্তার দেখাতে গেছিলাম গতকালকে। ডাক্তার দেখে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেখে বলল আমার নাকি ক্যান্সার হয়েছে, আমি আর বেশি দিন বাঁচব না। টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি কি হবে, এসব এখন আমার জন্য আর কিছুই কাজে আসছে না। খুবই দুঃখজনক। তোমার কি হয়েছে দোস্ত ভাই? আর আমার কষ্টের কথা কি বলবে জানো সাহেব, সারা জীবন কষ্ট করে যা ইনকাম করছিলাম তার সাথে নিজে যা টাকা পয়সা ছিল সব দিয়ে 10টা গরু কিনছিলাম। সেই গরুগুলো ঢাকায় নিয়ে যাওয়ার সময় ট্রাকটা নদীর মধ্যে পড়ে সব মরে গেল। এখন আমার অর্থ সম্পদ বলতে আর কিছুই নেই। আমি একদম পথে ফকির হয়ে গেছিলাম সাহেব, একদম নিঃস্ব হয়ে গেছি। তোমাদের দুইজনের ঘটনা খুবই কষ্টের। তাহলে জীবনে এ পর্যায়ে এসে তোমরা কি করেছো? ঠিক করেছো? আর পিছনে যা করেছিলে তা কি ঠিক ছিল? না না ইমাম সাহেব, আমি ভুল করেছি, আমি পাপ করেছি। আমি তোমাকে কথা দিছি ইমাম সাহেব, আমি সকলের জমি টাকা পয়সা সব ফেরা দেব। ইমাম সাহেব, আমিও ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। আমি আর এসব করবো না। দেখ ভাই, রিক্সা চালিয়ে খাবো, তাও মানুষকে কীভাবে ঠকাবো না, ধোকা দেবো না। আমিও আপনাকে কথা দিচ্ছি, এখন থেকে যে আমার কাছে টাকা পয়সা পাই, আমার ভিটি বিক্রি করে হলেও আমি সব টাকা সবাইকে দিয়ে দেবো। ইমাম সাহেব, আল্লাহ কি আমাদের কখনো মাফ করবে না? দেখো কেসু ভাই, মান্নান ভাই, আল্লাহ তোমাদের ভালোবাসে বলেই এই দুনিয়াতে তোমাদের পাপের শাস্তি দিয়েছে। একবার ভাবো তো, এই শাস্তিটাই যদি তোমাদের পরকালে দিত তাহলে কতই না কষ্ট হতো। এখন তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো, এটাই বড় ব্যাপার। আল্লাহর কাছে তওবা করো এবং আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন। আল্লাহ হচ্ছে পরম দয়ালু, অসীম ক্ষমাশীল। আল্লাহ অবশ্যই আপনাদের ক্ষমা করে দেবেন। আচ্ছা ইমাম সাহেব, তাহলে আমরা আসি। আচ্ছা, আমাদের একটু দোয়া করবেন। চলো মান্নান ভাই, যাই আমরা। আসসালামু আলাইকুম ডাক্তার ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি ব্যাপার আলম, এত রাত্রে? ভাই টিউশনি থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে। আমি এসআই পদে পরীক্ষা দিয়েছি তো, আজকে তার রেজাল্ট, এই জন্য ভাই একটু পত্রিকাটা দেখতাম। ঠিক আছে না ভাই, দেখো। আলহামদুলিল্লাহ, এবারে চাকরিটা আমার হয়েছে ভাই। তাহলে তুমি আলম থেকে এসআই আলম হয়ে গেলে। ইয়া আল্লাহ, তুমি আমার মনের আশা পূরণ করেছো। তোমার প্রতি লাখো কোটি শুকরিয়া আল্লাহ। আমার বয়স্ক বাবাটা কতই না কষ্ট করেছে আমার জন্য, কত দুশ্চিন্তা করেছে। বাবা, আজ থেকে তোমার ছুটি, তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, তোমাকে কোনো কাজ করতে হবে না বাবা। বাবা, আজ থেকে তোমার সব ইচ্ছা আমি পূরণ করব। যাই, আজকে মিষ্টি কিনে নিয়ে যাই, বাবা নিজে হাতে লোকজনকে খাওয়াবে, কতই না বাবার আনন্দ হবে।
বাবা ওঠো বাবা, তোমার ছেলে এসে গেছে বাবা, তোমাকে আর কোনো কাজ করতে হবে না বাবা, তোমার সকল আশা আমি স্বপ্ন আমি পূরণ করবো বাবা। আমি মিষ্টি কিনে আসছি বাবা বাজার থেকে বাবা, তুমি সবাইকে খাওয়াবে বাবা। ওঠো বাবা, তুমি ওঠো, তোমাকে আর কোনো কাজ করতে হবে না বাবা। বাবা প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতাও তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতাও তারা সুত, সকলে হবে তোমার পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে,